নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আর আরামবাগ সিনে ক্লাবকে আমার আন্তরিক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে এই আমন্ত্রণ সত্যি আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় আর যে বিষয়টা নিয়ে কিছু বলা এবং সাথে দু একটি গান এইভাবে একটি আপনাদের সঙ্গে আজকে আলাপচারিতাই বলবো এটা সেখানে আসতে পেরে আমারও ভালো লাগছে আর বিষয়টার নামকরণ ছিল শিরোনাম স্মৃতি সত্তা ও সঙ্গীত তিনটে আলাদা আলাদা শব্দ কিন্তু এই তিনটি শব্দের মধ্যে যে বন্ধন সেটা অটুট সেটা অবিচ্ছেদ্য এই সঙ্গীত তারা যদি উৎস খুঁজতে যায় দেখব এই প্রকৃতি হচ্ছে তার সমস্ত কিছুর উৎস তো সেই প্রকৃতির মধ্যেই সঙ্গীতের যাবতীয় উপকরণ তার নিয়ত অনুরণন এটা ছিল উপস্থিত ছিল সেটা ঝর্ণার ছন্দবদ্ধ চলাই হোক পাখির ডানা মিলে উড়ে যাওয়াই হোক বা বাতাসের বয়ে চলা পাখির কলতান এই সমস্ত কিছুর মধ্যে সেগুলো নিহিত ছিল এই প্রকৃতি সম্ভূত বা প্রকৃতির সন্তান মানুষও প্রকৃতির মধ্যে থেকেই খুঁজে নিয়েছে সঙ্গীতের এই রসদগুলোকে তার একদম জন্ম বৃত্তান্তের মধ্যে জন্মে যখন একটি ভ্রূণ তাতে প্রাণের স্পন্দন আসে পরবর্তীকালে আমরা হৃদস্পন্দনও যদি বলি সেটাও কিন্তু একটা নিয়মিত ছন্দে চলতে থাকে অনিয়মিত নয় সেই অবস্থা থেকে ছন্দ তো সঙ্গে নিয়েই আমরা প্রত্যেকে জন্মাচ্ছি আমাদের হৃদস্পন্দন হৃদগতি একটা নির্দিষ্ট ছন্দে চলছে সে ছন্দ ব্যাহত হওয়াটা অস্বাভাবিকতার লক্ষণ সেটা স্বাভাবিক নয় তো আস্তে আস্তে মানুষ দেখলো ওই ঝর্ণার বয়ে চলা সেখানেও একটা ছন্দ আছে ওই যে পাখি ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে তা যেমন দৃষ্টিনন্দন সেরকম তার সেই ডানা ঝাপটানো এগিয়ে যাওয়া সেখানেও একটা সাবলীল গতি ছন্দ এগুলো রয়েছে আর প্রকৃতির প্রতিটি পদক্ষেপ প্রতিটি অনুপরমাণুর মধ্যে এক অদ্ভুত সুরের অনুরণন এই সুর ছন্দ তাকে একসাথে বেঁধে আস্তে আস্তে কথা এইভাবে করে সঙ্গীতের সৃষ্টি সেই মানুষই করেছে আর সত্তা সত্তা বিষয়টি যদি বলতে যাই এটাও একটা অনন্য অনুপম অদ্বিতীয় একটা মানসিক এবং শারীরিক স্থিতির অনুভূতি আমাদের মধ্যে সেটা জাগায় কেন বলছি এই বিশ্ব প্রকৃতির এই সমস্ত প্রকৃতির মধ্যে প্রত্যেকটি সত্তা তারা একক ইউনিক একটির সঙ্গে আরেকটি মেলে না এইটাই একটা মানে এমন বৈশিষ্ট্য যেটা সত্যি বিস্ময় যদি আমরা দেখি এই তিনটি কথা স্মৃতি সত্তা সঙ্গীত এই প্রত্যেকেরই যদি আমরা উৎসমূল দেখি সেই মাতৃ প্রকৃতি আর তিনটি এই প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এইবারে আসি তার পরবর্তী পর্যায় থেকে যে কিভাবে সেটা প্রভাব বিস্তার করছে আগেই বলেছি সত্তা বলতে গেলে শুধুমাত্র শারীরিক নয় মানসিকভাবেও আমাদের মানসিক সত্তাও একটা রয়েছে আর সেই মন এর কিন্তু বিস্তার সেটাও অপরিমেয় এবং সে যে কোন অভিমুখে কার ক্ষেত্রে কখন যাবে
সেটাও তার আগাম অনুমান সম্ভব নয়। কিভাবে সঙ্গীত সেখানে তার প্রভাব বা সঙ্গীত কি করে সেখানে তার প্রভাব বিস্তার করে সেটা নিয়ে যদি কথা বলতে যাই, একটু শুরু থেকেই শুরু করি। তবে এই বিষয়টি এমনই, এটা নিয়ে চেষ্টা করেছিলাম। আমার কাছে যখন প্রথম সিনে ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণটা আসে, ভেবেছিলাম, পরে দেখলাম গুছিয়ে এত কিছু বলার থেকে থাক, এটাও আপন গতিতেই চলুক, সেই ঝর্ণার পথ চলার মতো। সে নেমে আসে আপন গতিতে, তারপর নদী হয়ে বয়ে লাস্টে সাগরে গিয়ে মেশে। তো এই কথাবার্তাগুলো থাক, কেন মনের গতি, আর সেটা কখন কোন দিকে যাবে, সে গাছের মতো শাখা প্রশাখা উপশাখা এই করে নানাভাবে সে চলতে থাকে। তাকে নির্দিষ্ট যদি আমি একটা গতে বাঁধতে যাই, তাতে সমস্যা বাড়ে, বই কমে না। তো যেটা বলছিলাম, সেই শৈশব থেকেই সঙ্গীতের একটা প্রভাব তো আমাদের মধ্যে অবশ্যই রয়েছে। আমি পুঁথিগত যে ব্যাপারগুলো আছে, আমরা বইতে যেগুলো দেখি সঙ্গীতের প্রভাব কোথায় কোথায় কিভাবে করছে, মিউজিক থেরাপি, সেই জায়গা থেকে একটু বেরিয়ে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং আপনাদের বক্তব্যগুলো শুনতে চাই। সঙ্গীত আমাদের প্রত্যেকে যখন কানে আসে, সেটা যন্ত্রসঙ্গীত হোক, কণ্ঠসঙ্গীত হোক, প্রাচ্যের সঙ্গীত হোক, পাশ্চাত্য সঙ্গীত হোক, সেটা অদ্ভুতভাবে আমাদের মনের মধ্যে বা আমাদের অন্তর্জগতে একটা চিত্র অঙ্কন করে, একটা ছবি আঁকে। সেই ছবিটা কীরকম হবে, এটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। আবারও বলেছি, যেহেতু সত্তাগতভাবে আমরা প্রত্যেকে অনন্য, একক, কিন্তু সঙ্গীতের একটা নিজস্ব ভাষা আছে, যেটা বোধহয় সবাই বুঝতে পারে। সঙ্গীতের সুর এবং ছন্দ, প্রত্যেককে একটু ছন্দবদ্ধ কোনো সুর কানে এলে পরে দেখবেন আমাদের পা আস্তে আস্তে সেই তালে তালে ঠুকতে শুরু করে দেয়। ভেতরে ভেতরে কোথায় যেন আমরা সেই সুরের সঙ্গে সুর মিলিয়ে গুনগুন করতে থাকি। হ্যাঁ, যেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় বলেছিলেন তার সেই বিখ্যাত পংক্তিটি, একাকী গায়কের নয়তো গান গাইতে হবে দুইজনে, একজন গাবে খুলিয়া গলা, অন্যজন গাবে মনে। কিন্তু মন তখনই গায় যদি মনের সঙ্গে তার একটা সংযোগ তৈরি হয়। সেটা যদি বিরক্তি উদ্রেক করে, তাহলে সেটা কখনোই হবে না। তো যে জায়গায় এসেছিলাম, আবার বলি, এইখানে সঙ্গীত, ওই যে ছবি আঁকে, এই ছবিটা আর সেই সঙ্গীত, এরা যেন ওই ঠিক যেমন সেলুলয়েডে আমরা যখন দেখি, পর্দায় যখন ছবি দেখি, তার ভিজুয়ালের সাথে সাথে একটা অডিও ট্র্যাকও থাকে, দুটো একসাথে যায়। কোনো গান, সঙ্গীত, সুর যখন আমরা শুনি, তার সঙ্গে কিছু ছবি যেরকম জড়িয়ে যায়, সেগুলো বোধহয় স্মৃতিতে থাকে। পরবর্তীকালে সেই সুর বা সঙ্গীত আবার সেই চিত্রগুলোকে আমাদের সামনে ফিরিয়ে আনতে সক্ষম হয়। যার জন্য একটা খুব সাধারণ জিনিস আমরা দেখি, বহুবার শোনা বহুশ্রুত গানে আমরা বারবার অনুরোধ করি শোনার জন্য, কেন সেটা আমার মনে একটা বিশেষ অনুরণন জাগায়, একটা প্রতিবেদন সৃষ্টি করে, বারবার ওই জন্য ওইখানে যেতে চায়। তাহলে কি নতুন কিছু হয় না? হ্যাঁ, নতুনও হয়, কিন্তু ওই যে বললাম, যার সঙ্গে যায় সেটা আবার আমার মনের সঙ্গে তার সংযোগটা কীরকম হচ্ছে। কিন্তু এই প্রভাবটা কখনোই অস্বীকার করার নয়। কিন্তু আরেকটা জিনিস, এই যে সুর বা সঙ্গীত একটু যদি পিছিয়ে যায়, এর একটা অদ্ভুত নিদর্শন আমরা পাবো আমাদের এই ইতিহাস ঘাঁটতে গেলে, বা পুরাণও যদি দেখি। আমরা আমাদের এখানে যে চতুর্বেদের কথা বলা হয়, বেদের আরেকটা নাম ছিল শ্রুতি। তার কারণ হিসেবে বলা হয় না, এটার কোনো লিখিত রূপ ছিল না, মনে রাখতে হতো, এবং তারা পরপর গুরু শিষ্য পরম্পরা হোক বা বংশ পরম্পরায় হোক, তারা সেটাকে মনে রাখতেন। এইভাবে মুখে মুখে প্রচলিত ছিল বলেই এটাকে শ্রুতি বলতো। এই মনে রাখার সুবিধার্থে আমরা সামবেদে যেমন দেখতে পাই সামগান,
কথার সঙ্গে জুড়ে দেওয়া হলো সুর, জুড়ে দেওয়া হলো ছন্দ, ত্রিষ্টুপ, অনুষ্টুপ, এরকম বিভিন্ন ছন্দ, মন্দাক্রান্তা ছন্দ পরবর্তীকালে। তো এই ছন্দ এবং সুর এর মেলবন্ধনে কি হলো, এগুলো মনে রাখা অনেক সহজ হলো, যার জন্য এখনো অনেককে আমরা দেখি শৈশবে শেখা গান, শৈশবে কবিতাকে হয়তো গানের মতো করে করা হয়েছিল, সেগুলো অবলীলায় মনে করা যায়। যেমন ভাবে দেখবেন অনেকে ওই ছোটবেলায় বাড়িতে পাঁচালি পড়া হতো শুনেছে, এখনো বলে দেবে সেই লাইনগুলো। সুর করলে ব্যাপারটা স্মরণে রাখতে সুবিধা হয়। এইটা ডাক্তারবাবু আছেন, উনি পরবর্তীকালে নিশ্চয়ই বলবেন। এইগুলো আমরা দেখেছি। তো কিভাবে এলো? এরা ছন্দবদ্ধ করলেন। আমরা সেই বেদের জগতে পেলাম, যখন উচ্চারিত হলো ওম পূর্ণমিদং পূর্ণমদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এইভাবে তারা আস্তে আস্তে ছন্দ সুরে সেগুলোকে গ্রথিত করার চেষ্টা করলেন। সময়ের সাথে সাথে আরো উন্নত রূপে এলো সঙ্গীত। এইবারে আসছি এর সঙ্গে স্মৃতিসত্তার যে সম্পর্ক, এবং সেগুলো অদ্ভুতভাবে আশৈশব, শিশু থেকে বৃদ্ধ, আবালও বৃদ্ধ বনিতা, প্রত্যেকের মধ্যে তার প্রভাব আমরা বিভিন্নভাবে দেখতে পাই। ওই যে বলছিলাম কিছু ব্যক্তিগত ঘটনা বা ব্যক্তিগত কিছু আমার অভিজ্ঞতার কথা আপনাদের কাছে আগে সেগুলো নিবেদন করব। বহুদিন সঙ্গীত চর্চা, সঙ্গীত শিক্ষা এবং শেখাতে গিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনার সাক্ষী হতে হয়েছে। দুই একটি বিস্ময়কর বললেও অত্যুক্তি হবে না। নামগুলি আর তাদের প্রকৃত নামগুলো বলছি না। শেখাতে গিয়ে দেখেছি তখন তাদের বয়স কারোরই 10 পেরোয়নি, 6, 8 এইরকম একটি বয়সে একটি ছেলে, তার বাবা পেশাগতভাবে ডাক্তার, তার 2 পুত্র, তার মধ্যে ছোটটি অটিস্টিক। আরেকটি ছেলেকে আমি গান শেখাতে যেতাম, তার বোন, সেই মেয়েটি অটিস্টিক। আরেকজনের সেখানে একটি ছেলেকে গান শেখাতে যেতাম, তার বাড়িতেও তার ভাইটি অটিস্টিক। 3 জনের ক্ষেত্রে একটা অদ্ভুত মিল আমি দেখেছিলাম। যখন তার মধ্যে একজন খুব সুন্দর, আমি গেলে পরে আমাকে ডাকতো, অদ্ভুত নাম দিয়েছিল, গান কাকু বলে ডাকতো। কিন্তু যে রিকোয়েস্টটা করলো, গান কাকু ওই গানটা গাইবে, আচ্ছা তুমি বলছো গাইব। ঘটনাচক্রে দেখলাম এই 3 জনই আমার কাছে একটা গানই শুনতে চেয়েছে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল জয়। কেন বললো, কি করে বললো, এর উত্তর আমার কাছে নেই, সে হয়তো ডাক্তারবাবু বলবেন। কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম, 3টি শিশু, প্রায় একই বয়সী এরা, এবং 3 জনেই অটিস্টিক, কিন্তু 3 জন ভিন্ন ভিন্ন পরিবেশে, ভিন্ন ভিন্ন অবস্থানে আছে, কিন্তু তাদের ওই বয়সে এই গানের শব্দ বা তার অর্থ তাদের পক্ষে বোঝা সম্ভব না। তাহলে কি তাদের আকর্ষণ করেছিল? সুর, গায়কি, নাকি না অন্য কিছু? একটা গানই তো সে শোনেনি, সে তারও 5টা গান শুনেছে। তো এই 3 জনেরই একটা গান শুনতে চাওয়াটা আমার কাছে আজও একটা প্রশ্ন হয়ে রয়ে গেছে। গানটা একটু গাই। যে রাতে দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়া
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। তো এই গান, এবারে আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে এই গানটাকে আপনাদের কার মধ্যে কিভাবে এটার প্রতিবেদনটা জাগে, কে কিছু বলবেন? এই গানটা শুনলে কার কি মনে হয়? ভালো লাগা, মন্দ লাগা, বা শুনলে কোনো বিশেষ চিত্র, বিশেষ কথা, এগুলো কিছু? এক একটা গানের সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। কেউ কি এরকম কোনো স্মৃতির কথা বলতে ইচ্ছুক? বলবেন কেউ? ওই বলুন। সকলকে নমস্কার। আমাকে এই গানটা আমাকে উদ্বেগ করে দিল। আমার এক ছোট ভাই ছিল, 24 বছর বয়সে সে হঠাৎ চলে যায় কয়েকদিনের জ্বরে। তারপরে সে সময় যে ধর্ময়ে যে এটা একরকম। এই গানটাই আমার কলেজে একজন ছাত্র গিয়েছিল একটা অনুষ্ঠানে। আমি নিজেকে ঠিক রাখতে পারি, কেঁদে ফেলেছিলাম। আমি একেবারে কেঁদে ভাব করে কেঁদে ফেলেছিলাম। তখন ওই সময়টা, ওই রাতে আমার সমস্ত দোয়ারগুলো যেন ভেঙে গেল। যে রাতে মোর দোয়ার তুমি ভাঙলে সরে, মনে হয় তুমি এনে আমার ঘরে। আমার সমস্ত কিছু ভেঙে গেল। ওই রাত, ওই অন্ধকার রাত, ওই পরিবেশ, ওই চারপাশটা যেন সব অন্ধকার হয়ে গেল। একটা আলোর পত্রিকা নিয়ে আমরা চলছিলাম। পুরো সংসারটা পুরো সামগ্রিকভাবে তাকে প্রকাশ করে কেন্দ্র করে আমরা চলছিলাম। হঠাৎ করে অন্ধকার, নিশ্চিত্র অন্ধকার হয়ে এলো। তখন কোনো আশ্রয়, কোনো কিছু দেখতে পাচ্ছি না। তারপরে উন্নয়নশীল জীবন সে আছে। তখনই ওই ঈশ্বরের কল্পনায় বলুন, যাই বলুন, একটা ইয়ে বলুন, সে আছে এবং তার মধ্যে দিয়ে তিনি এসছে, আমার মধ্যে চলে এসছে। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। এই গানটা শুনলে আমি এখনো ঠিক রাখতে পারি না নিজেকে। আমি হাউ করে কেঁদে। ধন্যবাদ আপনাকে। আপনার বেদনার জায়গাটা বুঝতে পারি। আপনার কথা বেশ ধরেই বলি যে তিনজনের কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম ছেলেটি, যার বাবা ডাক্তার, উনি, ওই ছেলেটি ছোট ছিল, অটিস্টিক। সেই ছেলেটি, আমি একবার বাইরে প্রোগ্রাম করতে অনেক দিনের জন্য ছিলাম না, মাঝখানে বাদে ফিরে এসে শুনি সে মারা গেছে। ছেলেটির ছোটবেলা থেকে জন্মগত একটা ত্রুটি ছিল, হার্টে একটা ফুটো ছিল, সেটা নিয়ে এসে বাড়ছিল। পরবর্তীকালে সমস্যা গুরুতর হয় এবং ছেলেটি চলে যায়। আমি প্রথম কদিন তাদের বাড়িতে যেতে পারিনি, যে তার মা বাবার মুখোমুখি হয়ে আমি কিভাবে মুখোমুখি হব, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে আমার অনেক সময় লেগেছিল। তার মায়ের কাছে যখন উপস্থিত হয়েছিলাম, তার মা আমাকে দুটি গানের কথা বলেছিলেন এবং পরবর্তীকালে ছেলের নামে একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন করে, তাদের অনুষ্ঠানে আমি বহুবার গেছি এবং ওই একটি গান, এই গানটার কথা বলতেন। আর আমাকে বলেছিলেন আরেকটা গান গাইবেন। এমন কোনটা? তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। আপনার কথার মধ্যেও আমি যেন ওই কৌশলগুলো আজকে খুঁজে পেলাম। যাই হোক, এবার একটু অনেকটাই ভারাক্রান্ত হয়ে গেল, সেখান থেকে বেরোবো, কিন্তু কি করা যাবে? সঙ্গীতের প্রভাব এইরকমই, কখনো সে ভার লাঘব করে। এই যে আপনি বললেন কেঁদে ফেলেছিলেন, এই কান্না অনেক হালকাও করে অনেক সময়। কিন্তু কান্না যে শুধুমাত্র এই শোকের আবহে আসে তা নয়। আমি ব্যক্তিগত নিজের একটা অভিজ্ঞতা বলতে পারি। আমাদের সময়টায় আজকের মতো তো এরকম ছিল না, তখন শব্দ প্রক্ষেপণের ব্যবস্থাগুলো একটু অন্যরকম। সোনোডাইনের সাউন্ড বক্সটা সেই সময়ে, যার বাড়িতে সোনোডাইনের ডেক আছে, আমরা বেশ মজা করে সেই গান শুনতাম। তো আমার এক বন্ধু আমায় এসে বললো আমি কিনেছি একটা,
আমার বাড়িতে যাবি। আর আমরা একটুখানি এই মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা সেগুলো শোনা, এগুলো বেশি হতো। আর সেই বন্ধুও সেতারই, ও সেতার বাজে, এবং ওর ব্যক্তিগত সংগ্রহ, ওর গুরুর ব্যক্তিগত সংগ্রহ থেকে একটি তখন ক্যাসেট নিয়ে এসেছিল ইউএসএতে কোনো একটি অনুষ্ঠানে। পণ্ডিত আলী আকবর, উস্তাদ আলী আকবর খান সাহেব এবং পণ্ডিত নিখিল ব্যানার্জি দুজনের একটা দ্বৈত বাদন, সেটা ওরই ডেকে চালিয়ে দিয়েছে ঘরের মধ্যে। বারান্দায় দুজনে বসে আছি দুটো চেয়ারে, রাত আহির ভাইও বাজছিল, আজও পরিষ্কার মনে আছে। বাজছে আলাপ জোর ঝালা, শুনতে শুনতে হঠাৎ আবিষ্কার করলাম দু চোখ দিয়ে টকটক করে জল পড়ছে। আমার নিজের উপর তখন কোনো নিয়ন্ত্রণ নেই, এটা কি করে হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু দু চোখ দিয়ে জল নেমে আসছে। তো সঙ্গীতের শরীরের ওপরে, মনের ওপরে এই প্রভাবকে আমি অস্বীকার করবো কি করে? এটা তো আছে, এই জায়গাটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। ঠিক সেই রকম এও দেখেছি, আপনি যেরকম বললেন কান্নায় গান শুনে, শুধু কি পরিচিত গান? আমি অনেক দেখেছি অপরিচিত গান, যে গান হয়তো কেউ শোনেনি, যে সঙ্গীত কিন্তু কখন যেন চোখ থেকে জল বের করে এনেছে। অর্থাৎ তার আবেগকে সঙ্গীত অবশ্যই প্রভাবিত করে। একটা শোনা গান শুনিয়েছিলাম, একটা এমন গান শোনাচ্ছি যে গানটা আপনারা শোনেননি, কেউ শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু খুব কম কেউ শুনবেন। দেখুন তো গানটার মধ্যে কি খুঁজে পান আপনারা, এবং যদি কেউ ওনার মতো করে রেসপন্স করেন আমাকে জানান, খুব খুশি হব। সেই দুটো হাত হারিয়ে গেছে, যে হাত ধরে হাঁটতে শেখা, সেই দুটো হাত হারিয়ে গেছে, যে হাত ধরে হাঁটতে শেখা, যে দু হাতের দোলায় চড়ে ঘুমের রাজ্যে স্বপ্ন দেখা, সেই দুটো হাত হারিয়ে গেছে, যে হাত ধরে হাঁটতে শেখা। কেঁদে আকুল হতাম যখন চলতে পথে আছড়ে পড়ে, ও হাত চোখের জল মুছিয়ে আদর করতো ধুলো ঝেড়ে, প্রবল জলে শরীর জুড়ে আগুন যখন করতো খেলা, ও হাত দিত জলের পটি, পাখার বাতাস সারা বেলা, সেই দুটো হাত হারিয়ে গেছে, যে হাত ধরে হাঁটতে শেখা। যন্ত্রণাময় রাতগুলোতে ঘুমটা যেত রোজ পালিয়ে, ও হাত মাথায় বিলি কেটে ঘুমকে দিত পথ চিনিয়ে, সেদিন যখন মগ্ন ছিলাম আমি গভীর ঘুমে, হারিয়ে গেল হাত দুখানি অজ্ঞাত কোন ঘুমে, চলতে গেলে আজও আমার দুই পা টলমল, গভীর ক্ষতে
ঝাপসা চোখ শুধুই খোঁজে সেই সে হাত দুখানি, একবার শুধু একবার সেই দুহাত খুঁজে পেলে ধরবো চেপে ফিরবো আবার হেরে আসা সেই কোলে মা, ফেলে আসা সেই কোলে মা, ফেলে আসা সেই কোলে মা, ফেলে আসা সেই কোলে। এই গানটা আপনারা শোনেননি, কিন্তু এই গানটা শোনার পরে যদি কারো কোনো অনুভূতি একটু জানায় খুশি হব। হ্যালো, নমস্কার। এই গানটা শোনার পর যে স্মৃতিটা মনে আসছে, একসময় সেটা আমার কাছে বাস্তব ছিল, আজ শুধু স্মৃতি। ছোটবেলায় ঠাকুমার কাছে থাকতাম, অনেক দুষ্টুমি করতাম, আর যখন আমাকে শাস্তি আসতো মায়ের কাছ থেকে, ঠাকুমার সেই হাতগুলো আমাকে বাঁচাতো। আর একটা ঘটনা বলি, ঠাকুমা ভাতগুলো না মেখে দিলে ওই হাত দিয়ে মিষ্টি লাগতো না। আমাকে বাবা বলতেন, ঠাকুমা যখন মারা যাবে তখন কি করবি, তুই এক কাজ করবি, ওই হাতের আঙুলগুলো কেটে রেখে দিবি, ভাতে মিশিয়ে খাবি, তো মিষ্টি লাগবে। সেই ঠাকুমা নেই, কিন্তু এই গানটা শোনার পর আমার সেই ঠাকুমার ভালোবাসার কথাটা মনে পড়ে যাচ্ছে, যার কাছে আমার শৈশবটা কেটেছিল। ধন্যবাদ। এই গানটা আমার মা মারা যান 1997 সালে। তো ঠিক তখনই না, এবং মা ক্রনিক রেনাল ফেলিওর, ওনার কিডনি খারাপ হয়ে গিয়েছিল দুটো, 1.5 বছর ডায়ালিসিস নেওয়ার পরে উনি গত হয়েছিলেন। মা যখন চলে গেলেন আমার একটা মনে হচ্ছিল আমার আর কোনো কাজ নেই। এই যে আজকে নার্সিংহোম নিয়ে যাওয়া, ডায়ালিসিস করানো, কালকে ব্লাড টেস্ট, পরশুদিন রিপোর্ট, আবার ব্লাড দেওয়া, তার হিমোগ্লোবিন লেভেল কমে যাচ্ছে, এই হিসাব নিকাশগুলো করা, আমার যেন আর কোনো কাজ নেই। কিন্তু এবং স্বাভাবিকভাবেই সমস্ত কিছু তার, আমার চোখে কোনো জল বেরোয়নি, কিছু হয়নি। ওই যে বললাম না, মনের গতি বড্ড বিচিত্র, বড় বিচিত্র, মনের গতি সেই বা জানে। তো একদিন রাত্রিরে ঘুমিয়ে আছি, হঠাৎ মায়ের মুখটা মনে পড়লো। অদ্ভুত এক, মানে সেদিন চোখ থেকে জল যেন আর বাঁধ মানছে না, চোখ দিয়ে জল বেরোলো। ওই যে এই আবেগ তখন কি করে, মানুষকে অনেক কিছু করায়, আবেগের তাড়না। কেউ কবিতা লেখে, কেউ গান তৈরি করে, কেউ অনেক কিছু। সেই রাত্রিরে বসে এটাকে আমি প্রথমে লিখি কথাগুলো, সুরারোপ করি পরবর্তীকালে, তারপরে এই গানটা গেয়েছি অন্যকালে। তো এই যেটা বলছিলাম, সঙ্গীত এই আমাদের আবেগকে যেমন সে নিয়ন্ত্রণ করে, আবার আবেগ থেকেই এগুলোর জন্ম, আবেগ তাড়িত মনই এগুলোকে তৈরি করে থাকে। সেটাও তো আর একটা। মনের কথা তো অনেক বললাম, শরীরের কথা, শারীরিক যন্ত্রণায় মিউজিকের, সঙ্গীতের ব্যবহার আজকাল অনেক হয়েছে। অস্ত্রোপচারের পরে বা অস্ত্রোপচারকালীন সময় সঙ্গীতের প্রয়োগ, সেই সময় মিউজিক চালান, তাতে নাকি যন্ত্রণা দেখা গেছে। যাদের ক্ষেত্রে এগুলো করা হয়নি, যাদের ক্ষেত্রে সঙ্গীতের সাহায্য নেওয়া হয়েছে, সঙ্গীতের মধ্যে যাদের এগুলো হয়েছে তারা যন্ত্রণা অনেক কম অনুভব করেছে, এটা দেখা গেছে। দু একটা কথা বলে এবার একটু সংক্ষেপে, এবার শেষের দিকে এগোতে হবে, ঘড়ির কাঁটা অনেকটাই এগিয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে যারা অচেনা সুর, যেরকম এই যে আপনি গানটা আগে কোনোদিনও শোনেননি তো, এটা আপনি শোনেননি তো? হ্যাঁ। তো আমাদের একজন প্রখ্যাত স্বরদিয়া ছিলেন,
পণ্ডিত আলিকা মোহন মৈত্র, যিনি পরবর্তীকালে মোহন বীণা নামে একটি যন্ত্র তৈরি করেছিলেন। তো উনি একবার একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যালের অনুষ্ঠান শুনছিলেন, সেখানে ভায়োলিন বাজাচ্ছিলেন যিনি। তো উনি শুনলেন সমস্ত কিছু। যখন অনুষ্ঠান শেষ হলো, আলাপ পরিচয় হলো, ভায়োলিন বাদক ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা এই যে আপনি শুনলেন আপনার কেমন লাগলো? উনি বলেছিলেন যে আমার মনে হচ্ছিল আমি কোনো মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে চলেছি, যাত্রা করছি। লাফিয়ে উঠেছিলেন বেহালা বাদক, বলেছিলেন আমার এই পিসটার নাম আপনি জানেন? বলে না। বলে আমার এই পিসটার নাম হচ্ছে ডেজার্ট। তো সঙ্গীতের একটা ভাষা আছে, সেই ভাষা কিন্তু সকলকে স্পর্শ করে। এইবারে আসছি একটুখানি, অনেক কথাই বলা থাকে কিন্তু বলা হবে না। যেমন এই যে বললাম না, স্মৃতির সঙ্গে সব জড়িয়ে থাকে, এইখানে এলে পরেই কয়েকটা গানের কথা মনে পড়ে, কিন্তু সেসব থাক, পরে আবার ভবিষ্যতে সুযোগ হলে কখনো হবে। আর ছোট দুটো কথা বলে শেষ করব। সেটা হচ্ছে গিয়ে এই অবসাদ বা যাদের স্মৃতিভ্রংশ হচ্ছে বা অ্যালঝাইমার্সের যারা ভুগছেন, সেসব ক্ষেত্রে সঙ্গীতের একটা বড় ভূমিকা রয়েছে তাদেরকে আবার স্থিতাবস্থায় বা পূর্বাবস্থায় খানিকটা তাদের স্মৃতি খানিক সতেজ করতে। সেটা কিরকম? এটা অনেকটা কোনো বাড়িতে যদি সামনের দরজা দিয়ে ঢুকতে না পারি, একটা চেষ্টা থাকে খিড়কি দরজা দিয়ে ঢোকার, পেছন দিয়ে যদি ঢুকতে পারা যায়, অনেকটা সেই রকম। এবং সবচেয়ে বড় কথা, এইটা যাদের মধ্যে হয় তাদের অবস্থাটা কিন্তু অত্যন্ত কঠিন, কেন তাদের লড়াইটা তাদের নিজেদের সাথে। একজন মানুষ তার সত্তা, তার সমস্ত কিছু, তার সব ঠিক আছে, অথচ সে কিছু সেগুলো খুঁজে পাচ্ছে না। মানে আমার কম্পিউটারটা সিপিইউতে সব আছে, মনিটরটা চালিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছি না, হাজার চেষ্টা করেও সেখানে কিছু আসছে না। অনেকটা এই ধরনের, আমি জানি না তুলনাটা ঠিক কিনা, ভালো বলতে পারবেন উনি। তো এটা একটা অসহায় অবস্থার মতন, তিনি নিজেকে খোঁজেন। সেসব ক্ষেত্রে তাদেরকে কিন্তু এগুলো মনে করিয়ে দেওয়ার জন্য সুর একটা অতি সহায়ক ভূমিকা নিতে পারে। এগুলো বিভিন্ন সংস্থা, তারা তাদের বিভিন্ন রকমের গবেষণার মাধ্যমে এগুলো দেখা গেছে। প্রায় 90 বছর বয়সী মহিলা, তিনি কিছু মনে করতে পারছিলেন না সাক্ষাৎকারের সময়, অথচ তাকে কানে হেডফোন লাগিয়ে তার পছন্দের গান তাকে শোনানো হলো। আরে এটা তো আমার ছাত্রাবস্থায়, আমরা যখন স্কুলে পড়তাম এই গানটা তখন ছিল, আমরা এই গানের সঙ্গে নাচও করেছি। এইবার তিনি বলতে শুরু করলেন, দেখা গেল অনেক কথা বলে ফেললেন। তো স্মৃতি ফিরিয়ে আনার ক্ষেত্রে এইগুলো ভীষণভাবে কাজে দেয়। আর একটি ছোট্ট কথা বলে আমি শেষ করব। শারীরিক যন্ত্রণার কথা বলছি না, আর একটা, আমি একটি সংস্থাকে জানি আমাদের রিষড়া অঞ্চলে এবং চন্দননগরে ওদের আছে। এনারা মূলত কাজ করেন ক্যান্সার আক্রান্ত রোগী, যাদের যন্ত্রণা খুব তীব্র, তাদের যন্ত্রণার সেই জীবনে যাতে মৃত্যুর খিড়কি দুয়ারটা তারা কিছুটা হলেও স্বস্তির সাথে অতিক্রম করতে পারেন, এর জন্য এদের লড়াইটা। এরা চেষ্টা করেন এদের এই যন্ত্রণাটা উপশম কি করে করা যায়। তাতে দেখা গেছে সেখানেও যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমার এক বন্ধু ওই যে সেতার বাজান, ওর সেতার বাজনা সেখানে আয়োজন করা হয়েছিল এবং উপস্থিত ছিলেন ওই সকল ক্যান্সার আক্রান্ত মানুষেরা। তো অনুষ্ঠানের সব শেষে ওরা বলল, পরে আমাদের জানিয়েছিল যে অনুষ্ঠানের আগে ওদের যন্ত্রণা যে জায়গায় ছিল, দেখা গেছে ওই অনুষ্ঠানের শেষে সমস্তটা শোনার পরে তাদের যন্ত্রণার পরিমাণ অনেক কমেছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম, শারীরিক যন্ত্রণা মাপের এরকম কোনো যন্ত্র আছে নাকি, কি করে বোঝা গেল এটা? তখন আমার বলেছিল যে অ্যাকচুয়ালি ওটা যেটা হয় প্রকৃতপক্ষে ওদের একটা কোয়েশ্চেনার আছে, একটা প্রশ্নের তালিকা আছে, যেটা অনুষ্ঠান শুরুর আগে ওই প্রশ্নগুলোর কি উত্তর আসছে দেখা হলো, আবার অনুষ্ঠানের শেষে প্রশ্নগুলো রাখা হলো, এবার উত্তর কি হলো দেখা এলো। এই দুটো উত্তরের ফলাফল বিশ্লেষণ করে বোঝা গেল যে এদের যন্ত্রণা কতটা কমেছে। দেখা গেছে বিপুল পরিমাণে ওটা কমতে পারে। তো এইখানে আর
সুরের সঙ্গীতের উপযোগিতা এখন অনেকগুলো চিহ্নিত হয়েছে, যে কোন রাগ সুর শুনলে, এবং গানের থেকেও যন্ত্রসঙ্গীতের সুর ক্ষেত্রে খুব বেশি কার্যকরী। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলাপচারিতায়, এবং আপনাদের উত্তর পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে আরেকবার। সকলকে ধন্যবাদ জানিয়ে, সময় সীমিত, এখনো ডাক্তারবাবু বলবেন, তারপর তো সিনেমা আছে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে।